আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল আজ ছাদে চলে এসেছি, আর এসে দেখুন একদম গাছগুলো এত সতেজ লাগছে। এই যে একটানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, একদম সবুজ হয়ে উঠেছে গাছগুলো, আর ফলনও শুরু হয়ে গেছে। আমি ঠিক এটাই চেয়েছিলাম। এমন একটা সময় আমি গাছ লাগিয়েছিলাম যে আমার টার্গেট ছিল শীতকালে সবজিগুলো পাওয়া যাবে। তো ফাইনালি শীতের আগেই ফলনটা ধরেছে, আর দেখে তো ভীষণ মনটা খুশি হয়ে যাচ্ছে। তার কারণ নিজ হাতে লাগানো প্রত্যেকটা জিনিসের ফলন আসা শুরু করে দিয়েছে। তো বেগুন গাছে বেশ কয়েকটা বেগুন চলে আসছে, আর এখানে সাদা বেগুন আছে, তারপরে এমনি সবুজ বেগুন আছে, আরও কয়েকটা গাছে এখনও ফুল ধরেছে। কী কী বেগুন হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। তো সকাল সকাল তো আগেই ছাদে এসেছিলাম কবুতরটা ছেড়ে দেওয়ার জন্য। তো সেখানে দেখি যে ওই যে সাদা বেগুনটার মুখ বেরিয়ে আছে, ওই কারণেই দেখছিলাম যে কয়েকটা বেগুন ধরে রয়েছে। তো এখানে কবুতরটা ছেড়ে দিয়ে তারপরে নিচে চলে যাব। বাসায় যে পিকোটারে রেখেছিলাম আমার বিড়াল, পোষা বিড়ালটা, তো ওই বিড়ালটা তো অবুঝ। আসলে ওরা যতই পোষ মানা থাকুক না কেন, ওদের যে শিকার যেটা সেটা কিন্তু ওরা ধরবেই, ওরা তো আর বুঝবে না। তো দেখুন এর মাকে তাড়া করেছিল, এই ছোট্ট ছোট যে দুইটা বাচ্চা হয়েছে, তো এর মাকে তাড়া করার কারণে ওর মা আর ফিরে আসেনি বাসায়। তো ওদের ওই বাচ্চা দুটোকে আমাকে খাইয়ে দিতে হয় সকালের দিকে, দুপুরে, বিকালে। তো সে কারণে আজ একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তো ভাবছি যে ওকে হয়তো আর রাখা যাবে না। বিড়াল যদি আমি বাসায় রাখতে যাই তাহলে আমার কবুতরগুলো থাকবে না। আর আমার হাজব্যান্ডের ভীষণ শখ কবুতর পোষার, খুব শৌখিন একটা জিনিস। তো বিড়ালের জন্য হয়তো কবুতর বাদ দিতে হবে, নয়তো কবুতরের জন্য বিড়াল বাদ দিতে হবে। তো ফাইনালি আমরা ডিসিশন নিলাম বিড়ালটাকে রাখবো না। তো দেখি আমার শাশুড়ির কাছে দিয়ে পাঠানো যায় কিনা বিড়ালটার। আসলে অনেক ছোট থেকে মানুষ করেছি তো, আর ও হচ্ছে খুব পোষ মানা একটা বিড়াল আমাদের। তো এখানে দেখুন আমাদের বাড়ির সামনেটা একটু সাজানো গোছানো হয়েছে। তো এখানে হচ্ছে ইসলামিক কিছু আছে অনুষ্ঠান হবে। আর আমাদের বাড়ির আশপাশটা আজ একটু দেখাচ্ছি। দেখুন পুরো বাড়িটা এখানের, মানে আমাদের বাড়ির সামনেই ঠিক হাঁটু পানি এখনও বেঁধে আছে। শুধুমাত্র আমাদের বাড়ি এবং মাদ্রাসাটাও ডুবে গেছে। আমাদের বাড়ি আর আরও একটা বাড়ি, মানে পরপর তিনটা বাড়ির হচ্ছে ডোবেনি, আর হচ্ছে চারপাশের যে বাড়িগুলো সব ডুবে গেছে। তো প্রতি বছরই এমনটাই হয়, এদের এই পানি হয় আর এভাবে বন্যার মতো ডুবে থাকতে হয়, ওদের অনেকটাই কষ্ট হয়। আর ওই পাশে লোকজন অনেক কষ্ট করে যাওয়া আসা করে। ওইভাবে পানিটা তো বেঁধেই থাকবে, শীতকাল না আসা অবধি ওইভাবেই থাকবে। তো এই যে ভেন্ডি গাছে দেখছি ভেন্ডিও ধরেছে। তো হচ্ছে এখন যদি না তুলি তাহলে দেখা যাচ্ছে ওগুলো বতি হয়ে যাবে। তো সে কারণে আমি একটা করে যে কয়টা হয় তুলে তুলে ফ্রিজে রাখি। আর যেদিন দেখি বেশ কয়েকটা হয়ে গেছে সেদিন একটু ভাজি অথবা ভর্তা নয়তো চচ্চড়ি করে নিই। ছাদে উঠে একের পর এক প্রত্যেকটা জিনিস তো দেখে নিচ্ছি। আর এই যে কবুতরগুলো সব বেরিয়ে দেখুন এখন কি সুন্দরভাবে ছাদে ঘুরে বেড়াচ্ছে। আসলে খুব খারাপ লাগছে, পিকুকে ছেড়ে দিতে হবে আমার। আর দেখুন পায়রাগুলো যে এত দারুণভাবে থাকে, ছাদে যখন উঠি তখন মনটা একদম শান্ত হয়ে যায়। মন খারাপ নিয়েও যদি ছাদে উঠি তবুও মনটা ভালো হয়ে যায়। এই যে ওরা হচ্ছে ঘুরে বেড়ায়, ওদেরকে আমি খেতে দিই, সারা ছাদ ঘুরে বেড়ায় ওরা, ওড়ে। তো এই যে পশু পাখির প্রতি একটা টান, এটা কিন্তু মানে একদম অন্তর থেকেই আসে। এটাতে না থাকে কোনো স্বার্থ, না থাকে কোনো দেওয়া নেওয়ার কোনো প্রতিদান, মানে দেওয়া নেওয়ার কোনো লেনদেনই থাকে না। এতটা ভালো লাগে আমার, বিশেষ করে ভালো লাগে এই পশু প্রাণীগুলো।
তো একদিক থেকে ভালো লাগছে যে ওরা ওদের স্বাধীন মতো চলতে পারবে, আবার আর একদিক থেকে খারাপ লাগছে যে আমার পোষা বিড়ালটা আমার কাছে আর থাকবে না, ওকে আর ডাকতে পারবো না, ও আমার কোলের মধ্যে আর ঘুমাবে না। তো ওর জন্য ভীষণ মায়া লাগছে আমার। তো কী আর করা, এই হয়তো এতটাও সিদ্ধান্ত নিতাম না, তবে ও ফাইনালি আজ দেখছি কবুতরের যে 2টা বাচ্চাকে আমি সকালে খাওয়াচ্ছিলাম, ওই 2টা বাচ্চা ধরার জন্য ওদের ঘরে পর্যন্ত উঠে গেছে ঝাঁপ দিয়ে। তো ওই কারণেই আর কি মেনে নিচ্ছে না। আমার হাজব্যান্ড বলছে না, ওইটাকে বাসা থেকে অন্য জায়গায় দেওয়াই লাগবে। তো যাই হোক, আমি আর কিছু বললাম না, ঠিক আছে যেটা উনি সিদ্ধান্ত নেয় সেটাই হবে। তো এখানে নিচে এসে আলু ভর্তা করতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, বললাম কি তুমি একটু আলুটা ভর্তা করে দাও, আমি বাদ বাকি কাজগুলো করে নিই। তো এখানে সকালের দিকে আমরা তো ফ্লোরে বসেই খাই, আমাদের ডাইনিং টেবিল কেনা হয়নি, ডাইনিং টেবিল নাই, তো আমরা সবাই ফ্লোরে খাই। তো ফ্লোরে বসার আগে একটুখানি মুছে নিই, যতবারই বসি ততবারই একটুখানি ঝাড়ু দিয়ে মুছে নিই, কেননা হাঁটা চলা হয়, বাচ্চা কাচ্চা আছে, ফ্লোরেতে অনেকটা পরিমাণে ময়লা থেকে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত বাসন কাসন মেজে এবার রাঁধতে আসার পালা। তো আমি ধুন্দুল নিয়ে আসছিলাম মেয়ের স্কুল থেকে আসার পথে, তো সে কারণে আজ ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এটার নাম অনেকে পোল্লাও বলে, এক এক অঞ্চলে আসলে এক এক ধরনের ভাষা প্রচলিত। তো আমাদের এখানে ধুন্দুল বলা হয়। তো ধুন্দুলটা ভালোভাবে কেটে নিয়েছি এবং খুব টাটকা ছিল, মনে হচ্ছে খেতেও স্বাদের হবে। তো এর ভিতরে আলু দিয়েছি আর একটু মোটা মোটা করে কেটেছি, যেহেতু এগুলো হালকা তাপেই কিন্তু গলে যায়। আর এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করলে দারুণ লাগে। প্রথমে ভাবছিলাম ইলিশ মাছ দিয়ে করবো, তারপর কিন্তু মনটা চেঞ্জ হয়ে গেল, ভাবলাম না থাক, আজ আর ইলিশ মাছ দিয়ে করবো না, একটু চিংড়ি মাছ দিয়েই করি। আর আমার কাছে না এই গুঁড়ি চিংড়িটা খুব ভালো লাগে। আমার কাছে বড় বড় চিংড়ি তেমন এটা খেতে ভালো লাগে না, তবে এই যে গুঁড়ি গুঁড়ি চিংড়িটা, এটা মানে আমার ভীষণ প্রিয়। তো এখানে চিংড়ি মাছ ভাজি হচ্ছে আর আমার মেয়েটা কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে। এই যে আমাদের মা মেয়ের কথাবার্তা, এটা কিন্তু চলতেই থাকে। আমি এই যে রান্না করি, ও আমার সাথে এসে গল্প করে। আমরা তো রিয়েল ভয়েসটা দেওয়া হয় না, যে র ভিডিওটা, ওটা যদি দেওয়া হতো তাহলে হয়তো বুঝতেন কত শত গল্পই না জানি আমরা মা মেয়েতে করে থাকি। তো এই তো কথা যে একটা মেয়ে আল্লাহ যাকে দান করেছে সে কিন্তু অনেক লাকি। আমার ছেলেটাও আমার সাথে গল্প করে, কিন্তু ওর বেশি একটা খেয়াল থাকে খেলার প্রতি। কিন্তু আমার মেয়েটা খেলা করে, এর মাঝে মধ্যে এসে টুল নিয়ে আসে, দেখে জাম্মু কীভাবে রান্না করছে, আবার দৌড়ায় এসে একটু কোলের মধ্যে আসে, আবার এসে বলে আম্মু আমাকে একটু কোলে নাও। এই রান্না করতে করতে ওকে একটু কোলে নেওয়া, একটু আদর করা, তারপর ও আমার রান্নাটা দেখবে কীভাবে রান্না করা, আবার একটু মাঝে মধ্যে বাহানা করবে আমি একটু নেড়ে দিই তোমার রান্নায়। তো অনেক কিছু চলতে থাকে। এই যে ভিডিওটা করি, এটাও কিন্তু অনেকটা এডিট করে অনেক কিছু কেটে ছেটে তাই আমাকে দিতে হয়। ওই যে আমার মেয়েটা বারবার আসে ক্যামেরার সামনে, আমাকে ডাকে আম্মু এটা করে দাও, আম্মু এটা করে দাও, মানে এইভাবে চলতেই থাকে। তার খুনসুটি তো সারাদিন চলে। আর যাই হোক, এরই ফাঁকে রান্নাটা আমি করে নিচ্ছি। এখানে তেলটা দিয়ে দিয়েছি, আর এই যে কড়াইটাতে রান্না করছি, এই কড়াইটা কিন্তু আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে। ইন্ডাকশনে যদি এরকম পাতলা কোনো কড়াই দিয়ে রান্না করা হয়, একদম একটা তরকারি রান্না করতে 10 মিনিট মতো সময় লাগে, এর বেশি তো লাগেই না। আমি হয়তো একটু বেশিও বলে ফেললাম। তো এই কড়াইটাতে এত যতটুকু হিট হয় পুরোটাই মনে হয় তরকারিতে পাই। তো এই কারণে যে সবজিগুলো রান্না করে আমি এই কড়াইটাতেই রান্না করি, আর এত দ্রুত রান্না হয় যে আমার সময় তো অনেকটা পরিমাণে বেঁচে যায়। তো এখানে আমি একটু জিরে বাটা, তারপরে পেঁয়াজ রসুন দিয়েছি 1 থেকে 2 কোয়া,
আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, দিয়ে কাঁচা ঝাল দিয়ে বেটে নিয়েছি। বেটে এই যে একটুখানি কষিয়ে নিয়ে পানিটা দিলাম। কষানোর সময় যেহেতু পানি দেয়নি, তো একবারে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এটা একটুখানি ফুটতে থাকবে বেশ পরিমাণে, মানে 1-2 মিনিট মতো ফুটবে, তারপরে দিব চিংড়ি মাছ। তো 1-2 মিনিটের ভিতর দেখুন দারুণ ফুটে গেছে। এরপরে উপরে ছাড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দেওয়ার পর হচ্ছে এটা আবার 2 মিনিট মতো ফোটাবো। 2 মিনিট মতো ফোটালে দেখা যাচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকের রান্নাটা করেছি ধুন্দুল শুধু। আর আগের দিনে যে কলার তরকারিটা রান্না করেছিলাম সেটা কিন্তু থেকে গেছে। তো ওই কলার তরকারিটা একটু গরম করে নিলাম, আর অনেকটা পরিমাণে তরকারি বেঁচে গিয়েছিল। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আমার হচ্ছে পুরো সেলফটাও মোছা কমপ্লিট। আর আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু একটা পার্সেল চলে আসছিল। তো তখন ক্যামেরা নিয়ে যে ডেলিভারি বয়ের সামনে যাব, রিসিভ করব এবং সেগুলো হচ্ছে চেক করে নিব, এরকম পরিস্থিতি ছিল না। আর একা হাতে এগুলো সম্ভবও না, যেহেতু বাসায় আমি এখন একা আছি। তো এখন ভাবলাম যে আমার রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি দেখাতেই পারি। তো প্রথমে আমি এই জিনিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়েট মাপা, মানে ওজন না, এটা ওজনও মাপা বলা যায়, কিন্তু এটা হচ্ছে কি ঝুলিয়ে যে কোনো প্রোডাক্ট ছোটোখাটো আমরা কিন্তু মেপে নিতে পারি। তো সেই ধরনের একটা মিটার হচ্ছে আমি কিনে নিয়েছি, অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড মোটর সাইকেলটা ধোবার জন্য একটা মোটর অর্ডার করেছিল। আর এইটা হচ্ছে উনো কার্ড। তো এটা হচ্ছে আমার ছেলে এটা হচ্ছে খেলবে বলছে। ও আসলে বাসায় একাই তো থাকে, বাইরে কোথাও যায় না, কোথাও খেলার সাথী নেই। তো সেই কারণেই হচ্ছে এই কার্ডটা কিনেছে। বলছে আমাকে এই কার্ডটা কিনে দাও, আমি বোনুর সাথে খেলা করব, পুরো পরিবারকে নিয়েও খেলতে পারে। তো আর এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো আমার। তো এইটা হচ্ছে একটা দই মেকার। তো এই দই মেকারটা কেনার বেশ আমার ইচ্ছা ছিল। তো ফাইনালি আজ হাতে পেলাম এই দই মেকারটা। আসলে কি আমার সংসারে যে কোনো একটা জিনিস কিন্তু আমার কখনো আমি ছোট মনে করি না, কারণ আমার প্রত্যেকটা জিনিস আমার খুবই শখের, এবং প্রত্যেকটা জিনিস আমি এত ভালোবাসা দিয়ে কিনি যে কি বলবো, যে সংসার থুইয়া হয়তো কোনো দিন চলে যেতে গেলেও, মানে রাগ করেও যদি কোথাও আমি যেতে চাই, তো আমার এই প্রত্যেকটা জিনিস আমাকে আটকে দেবে যে এইগুলো আমার কষ্ট কিনা, এগুলো আমার স্বপ্নের জিনিস, এগুলোই আমার সব, মানে এগুলো এতটা শখের জিনিস আমার যে আমি এগুলো খুব যত্ন করে রাখি। এক কথায় অবশ্য বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, এই রুটি মেকারটাতে আমি সুন্দর করে চেক করে নিয়েছিলাম, কারেন্টে দিয়েও চেক করে নিয়েছিলাম, বেশ ভালো মনে হলো। এখন শুধু দইটা বসানোর অপেক্ষা। তো যাই হোক, কেমন হলো জানাবেন। আর এই দই মেকার, রুটি মেকার বলে ফেলেছি। তো হচ্ছে দই মেকারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে বাটি সেট। তো এই বাটি সেটটাও আমার খুব প্রিয়। আজ এতটা বছর পর আমার সংসারে প্রত্যেকটা জিনিস আমি আবারও কেনা শুরু করছি। একটা সময় ছিল, অনেকটা সময় গ্যাপ দিয়েছি, মানে কোনো কিছু কেনাকাটা করিনি। তার কারণ একটা টার্গেট ছিল, আমি ঘর আগে করব, তারপর আমার ঘরের জিনিস করব। ঘর আগে না করে ঘরের জিনিস করলে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে এবং আমার টাকা পয়সাটাও নষ্ট থাকবে। তো এখানে এই প্লেটগুলো কিনেছিলাম আমি, ফ্রিজ বলা যায়। তো এইটা হচ্ছে প্লাস্টিকের, কিন্তু এই প্লাস্টিকগুলো না খুবই ভালো, অনেকটা টেকসই এবং অনেকটা মজবুতও। আর একটা হচ্ছে প্লেটটা কালারফুল, ভীষণ ভালো লেগেছে আমার কাছে। যখন অর্ডার করেছিলাম ভেবেছিলাম হয়তো পাতলা হবে, তেমন একটা ভালো হবে না। আর এটার সাথে একটা ট্রেও দিয়ে দিয়েছে যে আমি ধুয়ে এইভাবে গুছিয়ে রাখতে পারবো। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং ওই ট্রে, মানে ওই বাটি সেটটা কিন্তু অনলাইনে এখন প্রচুর পরিমাণে ভাইরাল।
তো যাই হোক সব কিছু গুছিয়ে নেওয়ার পরে মেয়েকে খাইয়েছি। তারপর বিকালের দিকে তো একটু কাজই থাকে, এটা ওটা গোছানো, ক্যামেরাটা অন করা হয় না। আর তাছাড়াও ভাত টাত খাওয়ার পরে একটা ঘুম দেওয়া হয় দুপুরে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে এটা ওটা করতে করতে সময় চলে যায়। সেই মুহূর্তে আর ক্যামেরাটা অন করে দেখানোর মতো কিছু থাকে না। তো সন্ধ্যার পরপরই মাগরিবের নামাজ পড়ে উঠেছি। আর এখানে একটু প্যানকেক তৈরি করব আমার ছেলে এবং মেয়ের জন্য। ওরা হচ্ছে মিষ্টি, আমার মেয়েটা মিষ্টি খেতে পছন্দ করে না, আমার ছেলেটা ভীষণভাবে মিষ্টি খেতে পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি প্যানকেকটা করে নিচ্ছি। তো প্যানকেকের ভিতরে যে উপকরণগুলো দিয়েছি, আমি দিয়েছি একটা ডিম, সামান্য একটু হচ্ছে বেকিং সোডা, আর দিয়েছি সামান্য লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে তারপর ওটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এই যে এখন হচ্ছে 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটা একটু হবে খানিকক্ষণ, তারপর এটা উল্টে দিলে আবার হচ্ছে একদম ফুলে একটা প্যানকেক মতো হয়ে যাবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। ভিডিওটি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।